নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে বনের খবরের দ্বিতীয় পর্ব। লেখক প্রমোদারঞ্জন রায়। বনের খবর গল্পের প্রথম পর্ব যারা শোনেননি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বা উপরের আই বটনে ক্লিক করে আগে গল্পটি শুনে আসতে পারেন। আর বনের খবরের বাকি পর্বগুলির জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক দ্বিতীয় পর্ব। ব্রহ্মদেশ সানস্টেট, দেরাদুন থেকে কলকাতা, তারপর জাহাজে রেঙ্গুন, রেঙ্গুন থেকে আবার রেলপথে থাজি জংশন, মিকটিলা রোড, তারপর হাঁটা পথে সানস্টেট, থাজি থেকে দক্ষিণে সানস্টেটের প্রধান শহর টাউনজি। 10 দিনের পথ, 110 মাইল। টাউনজি থেকে আমাদের কর্মস্থান আরও 12-13 দিনের পথ। প্রথমবার পদব্রজেই গিয়েছিলাম। যে কয়দিন বড় রাস্তা ধরে চলেছি তাঁবু খাটাতেই হয়নি। 12-14 মাইল পরপর গভর্নমেন্টের আড্ডা আছে, সেই আড্ডার বাংলোয় রাত কাটিয়েছি। বড় রাস্তা ছাড়লে তারপর তাঁবু আশ্রয় করতে হয়েছে। সে সময় সানস্টেটে রেল লাইন খোলা হয়নি। টাউনজি পর্যন্ত গরুর গাড়ি চলত, তারপর খচ্চর বা বলদ সম্ভব। আমার কাজের সাহায্যের জন্য আমার সঙ্গে রামশবদ নামে একজন বুড়ো সার্ভেয়ার গিয়েছিলেন। তার 2 চাকরের কথা বলি। সার্ভেয়ারটি ব্রাহ্মণ, বাড়ি অযোধ্যায়, প্রায় 35-36 বছর সার্ভে ডিপার্টমেন্টে কাজ করছেন। চাকর দুটিও তাঁরই দেশের লোক, সুচিত আর বেনি। তারাও ব্রাহ্মণ। বেনি বুড়ো, বেঁটে রোগা আর হিংসায় তার পেটটা ভরা। সুচিত তার বিপরীত, লম্বা, মোটা, ফর্সা আর সাদাসিধে মানুষ। তারা দুজনে মিলে ওই সার্ভেয়ারটির রান্নাবান্না কাজকর্ম সব করে। সার্ভেয়ার তাদের দুজনকেই খেতে দেয়। বেনির কিন্তু তা সহ্য হয় না। সুচিত কেন বাবুর খাবে? আর যদি খাবেই তবে অত খাবে কেন? সুচিতের শরীরটা যেমন, আহারটিও তেমনি। সে বেনির ডবল খায়, কাজও করে সে বেনির চেয়ে ঢের বেশি। কিন্তু তাহলে কি হয়? বাবু যে সুচিতকে খেতে দেন, বেনি তা সইতে পারে না। সুচিত আবার যতটা খায় সব সময় তা হজম করতে পারে না। সেজন্য কাজ করতে করতে অনেক সময় তাকে ঘটি হাতে ছুটতে হয়। সেদিন সন্ধেবেলা বাবু চায়ের জল করতে বসে তাকে তেমনি ঘটি হাতে ছুটতে হলো। চারদিকে ঘোর জঙ্গল, বাঘের ভয় খুবই আছে, কাজেই সুচিত বেশি দূরে যায়নি। অন্ধকার ঘনিয়ে আসছে দেখে খচ্চরওয়ালারা খচ্চর সব ভালো করে বেঁধে চারদিকে ধুনি জ্বালাবার জোগাড় করছে। এমন সময় তাদের একজন দেখলো, ওরে বাবারে, কি বড় বাঘ আসছে গুড়ি মেরে! এ ঝোপ থেকে ও ঝোপের আড়ালে, সেখান থেকে আর এক ঝোপের পিছনে, এমনি করে সুচিতকে ঠিক ধরবার চেষ্টা। দেখেই তো সে চেঁচিয়ে উঠল, পালাও পালাও, বাঘ এসেছে, ধরলে! এ কথা শোনা মাত্র সুচিত যে কি প্রাণপণ ছুটেছিল তা বুঝতেই পারল। কোথায় রইল তার লোটা আর কোথায় রইল তার জল! সে 2 লাফে একেবারে তাঁবুর ভিতরে এসে হাজির। ভয়ে বেচারার প্রাণ শুকিয়ে গেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাবুর চা সে রাত্রে উনুনের উপরই রইল। বাঘকেও সুচিতকে না খেয়ে ফিরে যেতে হলো। তার অনেকক্ষণ পরে 4-5 জন মিলে মশাল জ্বালিয়ে সুচিতকে নদীতে স্নান করিয়ে আনল। এই পৌষ মাসের শীতে বেচারা কি কষ্টই পেল তা দেখে কিন্তু বেনির মুখে হাসি ধরে না। তবে বেনিরও যে সকল দিন এমনি হেসে কেটেছিল তা নয়, সে গল্প পরে শুনব। আগেই বলেছি, সুচিত যে বাবুর খায় বেনির তা সহ্য হয় না। ঝগড়া ঝাঁটি লেগেই আছে। দিন রাত খুঁটিনাটি নিয়ে এই ঝগড়ার চোটে বেচারা বুড়ো রামশবদের আর সহ্য হয় না। সেজন্য বিরক্ত হয়ে বেনিকে বলেছেন, তোমরা দুজনেই সরকারের চাকর, কাজ করো সরকার বাহাদুরি, খেতে দি আমি, তাই নিয়ে ওর সঙ্গে ঝগড়া কেন? তোমার তো আর সে খায় না,
চটে গিয়ে বেনি আর বুড়োর ভাত খায় না, নিজে আলাদা রেঁধে খায়। বুড়োর কোনো কাজও সে আর করে না, দিব্যি আরামে বসে থাকে। আগে ব্যবস্থা ছিল যে পালা করে দুজনে বুড়ো সব কাজ করে দেবে, আর আবশ্যক মতো বুড়োর সঙ্গে জঙ্গলে কাজ করতে যাবে। সুচিতি কাজে যেত, বেশি রান্না করত, কখনো জঙ্গলের কাজে যেত না। বেনি রান্না করত, কখনো জঙ্গলের কাজে যেত না। বেনি ঝগড়া করে বসে বসে দিন কাটায়, জঙ্গলেও যায় না, বুড়োর কাজও করে না। সুচিতকে দুই কাজই করতে হয়। আমি দিন দুই দেখে একটু চাপ দিলাম। বেনি, তুমি বাবুর কাজ না করো বেশ, সরকারের মাইনে যখন খাও, সরকারের কাজ তোমাকে করতে হবে, বসে থাকতে পারবে না। কাল থেকে তুমি বাবুর সঙ্গে কাজে যাবে, না গেলে তোমার মাইনে কাটা যাবে। সুচিত যখন বাবুর রান্না বান্না সব করে দেয়, তখন সুচিত আর কাজে যাবে না। বেনির জঙ্গলে গিয়ে অভ্যাস নেই, মহা ফাঁপড়ে পড়ে গেল, কিন্তু উপায় নেই, তাই যেতেই হলো। কাজে বের হয়েছি, দেখেছি বেনির পিঠে একটা বোঁচকা বাঁধা। ওটা কিরে? বুড়ো হেসে বলল, अरे बाबूजी, उसमें उसका जन्म भर का कमाई। ব্যাপার কি? শুনলাম বেনির যা কিছু পুঁজি আছে সব ওই বোঁচকার মধ্যে। ৩৬০ টাকা। ভীষণ কৃপণ, কাকেও বিশ্বাস করে না। সেজন্য এই টাকা দেশে তার আত্মীয় স্বজনদের কাছে রেখেও আসে না, সর্বদাই সঙ্গে নিয়ে নিয়ে ফেরে। তাঁবুতেও রেখে যাবে না, যদি কেউ চুরি করে। ৩-৪ দিন বোঁচকা বেঁধেই কাজে গেল। তারপর একদিন বসে একটা লম্বা থলে সেলাই করে তাতে টাকা ভরে কোমরে বাঁধল, আর তার উপর একটা কম্বল জড়িয়ে প্রকাণ্ড ভূমি বানালো। কিন্তু অমন করে আর কদিন চলবে? একে তো জঙ্গলের কাজে অনভ্যস্ত, তার উপর আগের মতো চর্বচস্য জোটে না, একবেলা দুটি শুকনো ভাত মাত্র খায়। কৃপণ, পয়সা খরচ করে দুবেলা খাবে না, একটু জব্দ হয়ে পড়ল। সেদিন আমরা সালাউইন নদী পার হয়েছি, আর নদীর কিনারায় তাঁবু খাটিয়েছি। সানেরা নদীতে মাছ ধরছিল, বেচতে এলো। বুড়ো অযোধ্যার ব্রাহ্মণ হলেও মাছ মাংসের ভক্ত। আমি মাছ খাই না, বুড়োকে দেখিয়ে দিলাম। বুড়ো বলল, নেব না, কেন? সুচিত ভালো রাঁধতে পারে না, মিচিমিচি নষ্ট করবো কেন? আমি বললাম, মাছ রাখো, আমার লোক সুচিতকে মাছ রান্না করা দেখিয়ে দেবে। বুড়ো একটু ইতস্তত করে একটা মাছ কিনল। আমি একটু ঘুমিয়ে উঠেছি, স্নান করব। মাছ রান্নার গন্ধ পেয়ে দেখতে গেলাম আমার লোক সুচিতকে দেখিয়ে দিচ্ছে কিনা। গিয়ে দেখি বেনি রান্না করছে। কি বেনি, কি হলো? আরে হুজুর, বাবু না হয় রাগ করে আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি তো কদিন থেকে দেখছি যে বাবুর খাওয়া হয় না। ওটা তো রাঁধতে জানে না, তাই মাছ রেঁধে দিচ্ছি। বুড়ো আমাদের কথা শুনে তাঁবু থেকে বেরিয়ে এসেছিল, আর একটু একটু হাসছিল। সন্ধ্যের সময় দেখি বুড়ো আর সুচিতের সঙ্গে বেনি ভাত ও মাছ খাচ্ছে। মাছের লোকটা হতভাগা ছাড়তে পারলো না। সালাউইন নদীর পাড়ে একটা পাহাড়ের কাজ শেষ করে অপর পাড়ে অন্য পাহাড়ে যাব। সোজাসুজি রাস্তা থাকলে ওই পাহাড়ের উপরের গ্রামটি মাইল 7 মাত্র দূর, কিন্তু সোজা যাওয়ার উপায় নেই। মাঝখানে সালাউইন নদী, তার দুপাশের পাহাড়গুলো একেবারে দেওয়ালের মতো খাড়া, পার হবার সাধ্য নেই। কাজেই বাধ্য হয়ে 4 দিনের পথ ঘুরে যেতে হলো। দ্বিতীয় দিন সালাউইন নদী পার হয়েছিলাম, আর সেই দিনই মাছের লোভে বেনির রাগ উড়ে গিয়েছিল। ওই পাহাড়ের উপর মুসোদের গ্রাম। সেই দেশে শান ছাড়া মুসো, পালাউং, কুই প্রভৃতি অনেক জাতির লোক বাস করে। পাহাড়ের মাথায় মুসোদের গ্রাম। তারা অন্য জায়গায় বড় একটা যাতায়াত করে না, কাজেই তাদের পথঘাটের বিশেষ দরকার হয় না। নালায় নালায় কাজ চালিয়ে নেয়। জিনিসপত্র যা প্রয়োজন
প্রায় সবই তাদের কাছে আছে। ক্ষেতের ধান, ক্ষেতের লঙ্কা, কুমড়োও খেতে, রাইও খেতে। এই রাই পাতা তাদের উত্তম তরকারি। শিকার করে আর সে মাংস খায়। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক থেকে আরম্ভ করে কাঠ বিড়ালটি অব্দি বাদ দেয় না। কাজেই তাদের কোনো জিনিসেরই অভাব হয় না, খালি নুন ছাড়া। নুনের জন্যই মাঝে মাঝে নিচে সান্দের গ্রামে আসে। তাই নালার ভিতর দিয়ে একটু একটু রাস্তা আছে। তুলো তাদের নিজেদের খেতে। সেই তুলো সুতো কেটে সে দেশের মেয়েরা কাপড় বোনে। হাতিয়ার, তীর, ধনুক, দা, কুড়ুল আর বর্ষা। কদাচিৎ মান্ধাত্তার আমলের এক আধটা বন্দুকও দেখা যায়। তীর ধনুক তারা নিজেরাই তৈরি করে। দা, কুড়ুল ইত্যাদি সান্দের গ্রাম থেকে কিনে আনে। এরা খুব শিকারী। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, নানা রকম জানোয়ার শিকার করে, নানা রকম পাখি এনে পোষে। ভয় তাদের একেবারেই নেই। 2-3 জন মিলে 4-5 দিন ধরে ওই ভয়ঙ্কর বনে শিকার খুঁজে বেড়ায়, একটুও ভয় পায় না। এদের গ্রামগুলি দূর থেকে বড় সুন্দর দেখায়। পাহাড়ের মাথায় উঁচু উঁচু মাচার উপর সারি সারি বাঁশের ঘর। দূর থেকে দেখতে বেশ লাগে, কিন্তু কাছে গেলে বমি আসে, এমনি নোংরা। এই যাত্রায় এদের গ্রামে 2-3 দিন ছিলাম। গ্রামের প্রধান একটা বড় সুন্দর পাখি পুষত। সাদা ধবধবে, মোরগের মতো লেজ, সাদার উপর কালো কালো কারিকুরি, যেন তুলি দিয়ে আঁকা। ডানায়ও ঠিক তেমনি কারিকুরি। লেজের 2টি পালক খুব লম্বা, গলাটি ঘোর নীল আর চকচকে, মাথায় ঘোর নীল রঙের ঝুঁকি। আমার বড় লোভ হলো, তাই প্রধানকে ডেকে 2.5 টাকায় সেটি কিনলাম। ভাবলাম কলকাতায় নিয়ে আসব। পাখিটা সারাদিন বনে বনে ঘুরে বেড়ায়, রাত্রে ঘরে আসে। সকালে আমরা চলে আসব। প্রধান সকালে উঠে পাখিটাকে ধরে এনে দিল। একটা খাঁচায় পুরে তাকে নিয়ে এলাম বটে, কিন্তু 2 দিন বাদেই বেচারা মারা গেল। হয়তো খাঁচায় বন্ধ রাখতে তার মন ভেঙে গিয়ে থাকবে, অথবা পুরনো মনিবের জন্য তার গভীর দুঃখ হয়েছিল। সে 2 দিন আমাদের কাছে ছিল। যে 2 দিন আমাদের কাছে ছিল, এক ফোঁটা জল স্পর্শ করেনি। সানস্টেটে একটা তামাশা দেখেছিলাম, আর একটু আশ্চর্যও হয়েছিলাম। আমাদের সঙ্গে যে সমস্ত শানকুড়িরা জঙ্গলে কাজ করতে যেত, তাদের প্রায়ই 2-3 দিন জঙ্গলেই থাকতে হতো। কিন্তু তারা অনেক সময়ই রাঁধবার জন্য কোনো হাঁড়ি বা কড়া বা অন্য বাসনকোসন নিয়ে যেত না, অথচ ভাত খেত। কী করে রান্না করে? একটা লম্বা কাঁচা বাঁশের চোঙার একটি বাদে সমস্ত গাঁটগুলিকে ফুটো করে, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে আবশ্যক মতো চাল পুড়ে জল ভরে ঘাস পাতা দিয়ে মুখটা বন্ধ করে একটা গাছে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখে দেয়। 3-4 ঘন্টা অমনি থাকে। তারপর ওই চোঙাটি ধুনির আগুনে ঝলসায়। চারদিকে বেশ ঝলসানো হলে চোঙাটা জায়গায় জায়গায় পুড়ে যায়। সেটাকে ধুনি থেকে বার করে রেখে দেয়। ঠান্ডা হলে পর দা দিয়ে আস্তে আস্তে বাঁশটাকে চিড়ে ফেলে, আর তার ভিতর থেকে দিব্যি একটি ভাতের পাশবালিশ বার হয়ে আসে। সেটা চাকা চাকা করে কেটে সকলে ভাগ করে নেয়, আর নুন, লঙ্কা, শুকনো মাছ বা মাংস উপকরণ দিয়ে খায়। গরমের দিনে কখনো বা ঝিঁঝি পোকা ধরে আগুনে পুড়িয়ে তার চাটনি করে খায়। ঝিঁঝি পোকা নাকি অতি উপাদেয়। ওই বছর একটা বড় দুর্ঘটনা হয়েছিল আমার কাজ শেষ হওয়ার কদিন আগেই। আমাদের উপরওয়ালা মিস্টার এস লিখলেন, তোমার কাজ তো শেষ হলো বলে, শেষ হলেই তোমার পাশে সাদিক হোসেন কাজ করছে, তাকে সাহায্য করে তার কাজ শেষ করে দাও। সে বড্ড পিছিয়ে পড়েছে। আমার কাজ শেষ হতে আরও 3-4 দিন লাগবে। আমি তখন থেকেই পাশে সাদিক হোসেনের কাজ করব বলে গ্রাম, রাস্তাঘাট ইত্যাদি সংবাদ সংগ্রহ করতে লাগলাম। প্রথমেই যে সংবাদ পেলাম তাতেই চক্ষু স্থির। ওই পাহাড়ের সার্ভেওয়ালারা নাকি একজন লোক মেরে ফেলেছে। দোভাষীকে ডেকে বললাম, এই গুজব আমার বিশ্বাস হচ্ছে না। কাল হাট আছে,
তুমি হাটে খবর নাও। ভোরে উঠে দোভাষী আর দুজন খালাসিকে হাটে পাঠিয়ে দিলাম। আমার তাঁবু থেকে 2-3 মাইল দূরে অন্য গ্রামে হাট ছিল। বিকেলে দোভাষী এসে খবর দিল যে ওই গুজব মিথ্যে, কিন্তু ওই যে পাহাড় দেখা যাচ্ছে 8-10 মাইল দূরে একটা পাহাড় দেখিয়ে তারা বলল, ওই পাহাড়ে হুসেন বাবুর সঙ্গে কাজ করতে গিয়ে অমুক গ্রামের প্রধান গাছ চাপা পড়ে মারা গিয়েছে। দোভাষী বিস্তারিত কোনো খবর আনতে পারেনি, তবে ওইটুকু বলল, ওই পাহাড়ে কোনো লোক যেতে চায় না, বলে ওখানে নিশ্চয়ই ভূত আছে। 3-4 দিন পরে যখন আমার কাজ শেষ হলো, আমি আর বুড়ো সার্ভেয়ার রামশবতবাবু ওই পাহাড়ের নিচের গ্রামে তাঁবু ফেললাম। এই গ্রামের প্রধানই মারা পড়েছিল। গ্রামের লোক পাঠিয়ে তাদের প্রধানকে খবর দিলাম যেন এসে আমার সঙ্গে দেখা করে। বার্মিরা গ্রামের প্রধানকে ফুঙ্গি বলে, আর সানেরা বলে পুকং। 10-12টা গ্রামের উপর একজন বড় সর্দার থাকে, তাকে বর্মিরা বলে মিওথুজি, আর সানস্টেট বলে হেং। রাত 8টা সাড়ে 8টার সময় হেং এসে হাজির। তার সঙ্গে এসেছিল আরও 3-4টে গ্রামের প্রধান, আরেকটি 12-13 বছরের ছেলে, একটি 6-7 বছরের মেয়ে ও একটি 30-32 বছরের স্ত্রীলোক। এরা ওই মৃত প্রধানের পুত্র, কন্যা ও স্ত্রী। গ্রামের লোকও 20-22 জন এসেছিল। তাদের কাছ থেকে সব খবর পেল। সার্ভেয়ারদের 4-5 জন খালাসি আর গ্রামের 10-12 জন শানকুলি পাহাড়ের উপর জঙ্গল কেটে পরিষ্কার করতে গিয়েছিল। দূরবীনের কাজ হবে। লোকজনদের হুকুম দিয়ে কাজ করাবে বলে প্রধান সঙ্গে গিয়েছিল। কোথায় কি কাটতে হবে, কোন দিক থেকে আরম্ভ করতে হবে ইত্যাদি সব তার লোকদের দেখিয়ে দিয়ে প্রধান পাহাড়ের মাথায় 8-10 ফুট উঁচু একটা প্রকাণ্ড পাথরের উপর চড়ে বসল আর সকলকে হুকুম করতে লাগলো, এটা কাটো, ওটা কাটো ইত্যাদি। শানকুলিরা এসব কাজে সিদ্ধহস্ত। তারা কায়দা মাফিক কেটে যাচ্ছে। এমন কায়দায় কাটছে যে প্রত্যেকটি গাছ কাটা হলে নিচের দিকে ঝুঁকে পড়ছে। খালাসি কয়জন হাজারিবাগের লোক, তাদের এসব খেয়াল নেই, এ কায়দাও জানা নেই। তারা একটা গাছ উল্টো কেটেছে। মটমট করে গাছটা নিচের দিকে না ঝুঁকে উপরের দিকে ঝুঁকেছে। এই পরে আর কি পরে, ভাগো ভাগো, দরখাত গিরতা হয়। যে যেদিকে পারলো ছুটে পালাল। গাছটাকে তার দিকে ঝুঁকতে দেখে প্রধান পাথরটার উপর থেকে লাফিয়ে পড়ে সামনে নালার মধ্যে আশ্রয় নিল। নালার 2 কিনারা খুব উঁচু, তার ভিতর গাছের ধাক্কা লাগবে না। দুর্ভাগ্য তার, গাছটা পড়লো ওই প্রকাণ্ড পাথরটার উপর। পাথরটা মাটিতে আলগোছে বসানো ছিল। অত বড় গাছের ধাক্কায় একেবারে সমূলে উঠে গিয়ে ওই নালার ভিতর গড়িয়ে পড়ে গেল। চিৎকার করে সকলে ছুটে এসে দেখলো মাত্র আধখানা শরীর পড়ে আছে, বাকি অর্ধেকটা একেবারে চুরমার হয়ে যেন মাটির সঙ্গে মিশে গেছে। গ্রামে সংবাদ দিতে গ্রামের লোকেরা ওই আধখানা দেহ নিয়ে সেই পাহাড়ের উপরেই কবর দিল আর দেবতাকে সন্তুষ্ট করবার জন্য সেখানে পুজো দিয়ে এলো। ওরা আর ও পাহাড়ে যায় না, ওখানে ভূত আছে। 2-3 জন যারা সে সময় ওখানে উপস্থিত ছিল তারা সকলে ওই একই কথা বলল। আমি হেংকে বলে বন্দোবস্ত করলাম যে সকালে 2 জন পথ দেখিয়ে আমাকে পাহাড়ে নিয়ে যাবে, কিন্তু কোনো গাছ তারা কাটবে না, তাহলে আর রক্ষা নেই। ভূত আবার কাকে শেষ করবে? ওই ছেলেটিকে সঙ্গে করে তার মামা আর প্রধানের নিজের একজন লোক আমাদের সঙ্গে আমাদের হেডকোয়ার্টারে এসেছিল। প্রায় 10 দিনের পথ। আমরা সকলে মিলে চাঁদা তুলে প্রায় 250 টাকা মতো তাকে দিয়েছিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই গল্পের 3য় পর্ব নিয়ে আমি আবার হাজির হচ্ছি পরের সপ্তাহে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।